বিধিসম্মত সতর্কীকরণ। গল্পসূত্রে ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবনের প্রসঙ্গ এসেছে। ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্ট্যাচুটারি ওয়ার্নিং: কনজাম্পশন অফ ড্রাগস, স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। আজ আপনি শুনবেন বিপিন চন্দ্র পালের কাহিনী রক্তলেখা, অনলি অন রেডিও মিলন 90.4 FM। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। আজকের গল্পে অভিনয় করেছেন দীপক, অভিক, অপূর্ব, রীতি, সঞ্জয় এবং সায়ন। নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে বিপিন চন্দ্র পালের কাহিনী রক্তলেখা। চন্দ্রকান্তবাবু চমকে উঠলেন। প্রবীর যে কোনোদিন এমনভাবে তার মুখের ওপর কৈফিয়ত চেয়ে বসবে তা তিনি একেবারেই ধারণা করতে পারেননি, কিন্তু বর্তমানে ঠিক সেটাই ঘটেছে। ইজি চেয়ারে আধশোয়া অবস্থায় শুয়েছিলেন চন্দ্রকান্তবাবু। তার কয়েক হাত দূরে দাঁড়িয়ে বাবার দিকে আঙুল তুলে চিৎকার করে প্রশ্নের পর প্রশ্ন করে চলেছে প্রবীর। জবাব দিতে সেই মুহূর্তে মোটেই ইচ্ছে করছিল না চন্দ্রকান্তবাবুর। বোধহয় দেওয়ার মতো তেমন কোনো উত্তরও ছিল না। কি জবাব দেবেন তিনি? ছেলে যদি বাবার মুখের সামনে দাঁড়িয়ে তার চরিত্র সম্পর্কে কৈফিয়ত চেয়ে বসে, তাহলে বাবার পক্ষে তার জবাব দেওয়া বাস্তবিকভাবেই শক্ত, বিশেষ করে অভিযোগগুলো যখন মিথ্যে নয়। এবং চন্দ্রকান্তবাবুর বিরুদ্ধে এই অভিযোগের এক ফোঁটাও যে মিথ্যে নয়, সে কথা চন্দ্রকান্তবাবু নিজে ছাড়া আর ভালো কেই বা জানে। কিন্তু চন্দ্রকান্তবাবু বরাবর এই রকম ছিলেন না। বিরাট লোহার ব্যবসা তাঁর, প্রচুর পয়সার মালিক, একটু শৌখিন প্রকৃতির মানুষ, কিন্তু তার চেহারায় যতটা না ছিল আভিজাত্যের ছোঁয়া, তার থেকে বেশি ছিল কর্মদক্ষতার ছাপ। পুরনো অভিজ্ঞতা খুব একটা না থাকলেও তিনি ছিলেন খুব হুঁশিয়ার লোক। বাবার সামান্য লোহার ব্যবসাটাকে একমাত্র নিজের কাজের পারদর্শিতা ও বুদ্ধির জোরে বিরাট বড় করে তুলেছিলেন তিনি। একমাত্র ছেলে প্রবীরকে নিজের ব্যবসায় না টেনে এনে আলাদা করে কাঠের ব্যবসায় লাগিয়েছিলেন। প্রবীরের কাঠের ব্যবসাও এখন রমরমিয়ে চলছে। ছেলের অভিযোগগুলো কিছুক্ষণ ধরে স্থিরভাবে শুনে গেলেন চন্দ্রকান্তবাবু। তারপর শান্ত অথচ গম্ভীর গলায় বললেন, শোনো খোকা, আমি এখন অথর্ব হয়ে পড়িনি, কিংবা বুদ্ধিও নষ্ট হয়ে যায়নি আমার। এখনও এত বড় ব্যবসা আমি একাই চালাচ্ছি। কাজেই আমি কেমনভাবে চলব তার উপদেশ আশা করি তোমার কাছ থেকে নিতে হবে না আমাকে। আমার চালচলনের স্বাধীনতা আমি তোমার কাছে এখনও সঞ্চয় করে রাখিনি। কাজেই আমাকে অহেতুক উপদেশ না দিতে এলেই আমি খুশি হব। তোমাকে উপদেশ দেওয়ার মতো ধৃষ্টতা আমার নেই বাবা, তবে আজকাল তুমি যা শুরু করেছো তাতে আমার পক্ষে ভদ্র সমাজে মুখ দেখানো অসম্ভব হয়ে উঠছে। বেশ তো, তাই যদি মনে করো তাহলে মুখ দেখিও না। এ তুমি কি বলছো বাবা? প্রতিদিন বাইরের মেয়েরা এই বাড়িতে আসবে আর আমি চুপ করে সেটা সহ্য করব? এই পরিবেশে তোমার বৌমাকে নিয়ে আমার পক্ষে এই বাড়িতে থাকাটাই অসম্ভব হয়ে উঠেছে। প্রতিবেশীরা আমাকে ছিচি করে, আত্মীয় স্বজনেরা কটাক্ষ করে। এমনভাবে আমরা কি করে এই বাড়িতে থাকতে পারি বলো তো? থেকো না এখানে, বাগবাজারের বাড়িতে বৌমাকে নিয়ে চলে যাও তুমি। আমি একাই এখানে থাকবো। আচ্ছা বাবা, মাঝ বেঁচে থাকলে তুমি কি এখানে বসে এমন বেলের লাপনা করতে পারতে? বাবার মুখের ওপর এমন বিশ্রী একটা শব্দ ব্যবহার করার ইচ্ছে ছিল না প্রবীরের। হঠাৎই বেরিয়ে পড়েছিল তার মুখ দিয়ে, কিন্তু কথাটা মিথ্যে নয়। চন্দ্রকান্তবাবুর চরিত্রের দোষ এমন কিছু নতুন ব্যাপার নয়। শৌখিন চরিত্রের চন্দ্রকান্তবাবু এই ব্যাপারে বরাবরই একটু দুর্বল। মদ তিনি বরাবর খেতেন, কিন্তু বুদ্ধিমতী প্রবীরের মায়ের জন্য এতদিন সেই মদের পাশাপাশি অন্য কোনো কিছুতে তেমন আসক্তি তাঁর জন্মায়নি। কিন্তু সেই জলস্রোত বন্ধ হতেই শ্যাওলা জমতে শুরু করেছে।
বুদ্ধিমতী সেই মহিলার মৃত্যুর পর কিছুদিন চুপচাপ বসে রইলেন চন্দ্রকান্তবাবু। তারপরেই তার জীবনধারা চলতে শুরু করল বাঁকা পথে। আর এ ব্যাপারে তার প্রধান অবলম্বন হয়ে উঠেছিল তার এই ব্যবসার ম্যানেজার শক্তি সরকার। প্রবীরের মুখ থেকে হঠাৎ বেরিয়ে যাওয়া সেই শব্দ শুনে যেন আগুন ধরে গেল চন্দ্রকান্তবাবুর মাথায়। হঠাৎই তিনি চিৎকার করে উঠলেন, চুপ করো, চুপ করো! তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই এত বড় কথা! বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। তোমার মতো ছেলের মুখ দেখতে চাই না আমি। প্রবীরেরও মাথায় তখন আগুন জ্বলছে। একটা হেস্তনেস্ত করতেই সে আজ এসেছিল বাবার কাছে। চন্দ্রকান্তবাবুর কথার জবাবে সেও তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, বেশ, আমি এখনই চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে। তোমার মতো বাবার আমি মুখও দেখতে চাই না। এই ঘটনার পর ছাড়াছাড়ি হয়ে গেল বাপ ছেলের। সেই দিনই স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল প্রবীর। একমাত্র ছেলেকে এমনভাবে তাড়িয়ে কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন চন্দ্রকান্তবাবু। তারপর এই অসময়ে নিজের খাস চাকরকে মদের সরঞ্জাম আনতে হুকুম দিয়ে ম্যানেজার শক্তি সরকারকে জরুরি তলব দিলেন। বেঁটেখাটো ছিপছিপে চেহারার শক্তি সরকার যখন এসে হাজির হল, তখন আর চন্দ্রবাবু প্রকৃতিস্থ ছিলেন না। নেশায় তিনি তখন চুর। লাল ছলছলে চোখ দুটো ছোট হয়ে উঠেছে, ফর্সা মুখখানা রক্তিম হয়ে গেছে। দ্বিধাগ্রস্তভাবে শক্তি সরকার কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইল। এমন সময় তার ভেতরে প্রবেশ করা ঠিক হবে কিনা সেই নিয়ে বোধহয় কিছুক্ষণ জল্পনা কল্পনা করে নিচ্ছিল নিজের মনে। সবশেষে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ঘরের মধ্যে এসে ঢুকল সে। শক্তি সরকারকে দেখেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন চন্দ্রকান্তবাবু। চিৎকার করে বললেন, কে 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 তোমাকে এই সময় এখানে আসতে হুকুম দিয়েছে? এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, যাও। মালিকের এমন আচরণের সঙ্গে শক্তি সরকার মোটেই অপরিচিত নয়। এর আগেও এমন অনেক ঘটনা ঘটে গেছে। তাই নিজেকে সামলে নিয়ে সে বলল, বেশ, আমি চলে যাচ্ছি। আপনি ডেকেছিলেন বলেই এসেছিলাম। কথাটা বলে শক্তি সরকার ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। মদের গ্লাসটা এক চুমুকে নিঃশব্দে শেষ করে চিৎকার করে ওঠেন চন্দ্রকান্তবাবু। কি, আমার অনুমতি না নিয়ে চলে যাচ্ছ? এত বড় স্পর্ধা তোমার? একটু মুচকি হেসে ঘুরে দাঁড়ায় শক্তি সরকার। তারপর বলে, তাহলে কি যেতে বারণ করছেন? অবশ্যই, অবশ্যই। আমার হুকুম ছাড়া এক পাও নড়বে না তুমি। শক্তি সরকার পায়ে পায়ে এগিয়ে আসে চন্দ্রকান্তবাবুর কাছে। তারপর জিজ্ঞেস করে, কেন ডেকেছিলেন সেটা বলবেন কি? এতক্ষণে নিজেকে খানিকটা সামলে নিয়েছেন চন্দ্রকান্তবাবু। একটু শান্ত সুরে বললেন, শোনো শক্তি, শোনো, ওই বউবাজারের সেই মেয়েটার খোঁজে এখনই তুমি লোক পাঠাও। এই ওকে আজ আমার চাই। একটু আস্তে বলুন। দরজার দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলে ওঠে শক্তি সরকার। এইসব কথা কি আর অত জোরে বলতে হয়? কেন আসতে বলবো কেন? এই আমার বাড়িতে বসে আমি কাকে ভয় করি? কাকে? না 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 না, ভয়ের কথা হচ্ছে না। চাকর বাকরদের জানিয়ে এসব করে লাভ কি? বিশেষ করে প্রবীর বাবু শুনতে পেলে। তোমার প্রবীর বাবুর কথা বাদ দাও, সে আর জ্বালাবে না। তাকে আমি তাড়িয়ে দিয়েছি এখান থেকে, সেই সঙ্গে বৌমাকেও। এখন আমি একেবারে একা এখানকার একছত্র সম্রাট। কথাটা শেষ করেই অট্টহাসিতে ফেটে পড়েন চন্দ্রকান্তবাবু। হাসতে হাসতে তার দম আটকে আসার মতো অবস্থা হয়। সেই দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে ওঠে শক্তি সরকার। মনে মনে ভাবে, মানুষটা এবার সত্যি সত্যি মরে যাবে নাকি? দম কিন্তু আটকায় না চন্দ্রকান্তবাবুর। হাসি থামিয়ে কয়েক মুহূর্ত তিনি চুপ করে থাকেন। তারপর প্রায় স্বাভাবিক কণ্ঠে বলেন, জানো শক্তি, ছেলেটা বাড়ি থেকে চলে গেছে যাক, কিন্তু বৌমার জন্য সত্যি আমার ভারী কষ্ট হচ্ছে।
মেয়েটা সত্যি ভালো ছিল, কিন্তু জানো, মেয়েটা সত্যি ভালো ছিল। কথাটা বলতে বলতে চন্দ্রকান্তবাবুর চোখ দুটো ছলছল করে উঠল। শক্তি সরকার জিজ্ঞেস করল, এই জন্যই কি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আচ্ছা, কি জন্য ডাকলাম বলো তো? চন্দ্রকান্তবাবু যেন কথাটা খেই হারিয়ে ফেলার মতো করেই জিজ্ঞেস করলেন। শক্তি সরকার চাপা কণ্ঠে জবাব দিল, বউবাজারের সেই মেয়েটার জন্য। কোন মেয়েটা বলো তো? কিছু একটা জবাব দিতে যাচ্ছিল শক্তি সরকার, কিন্তু তার আগেই চন্দ্রকান্তবাবু বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বউবাজারের সেই নিপানা দীপা কি যেন নাম সেই মেয়েটার? হ্যাঁ, আচ্ছা, ওরকম একটা থার্ড ক্লাস মেয়ে আমার এখানে আসবে কি হে? মনে রেখো শক্তি, আমার নজর এত ছোট নয়। হ্যাঁ, 7 ঘাটের জল খাওয়া মেয়ে আমার কাছে এসে বলবে কুমারী? হ্যাঁ, আমি যেন কচি খোকা। হ্যাঁ, মাথার চুল না পাকলেও হাফ সেঞ্চুরি পেরিয়ে গেছি আমি। আমার চোখে ধুলো দেওয়া এত সহজ নয়। না শক্তি, এই ধরনের মেয়ে আমি চাই না। আমি চাই। কথাটা শেষ না করে চন্দ্রকান্তবাবু মদের খালি বোতলটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অযথা দেখতে লাগলেন। শক্তি খানিকক্ষণ তার দিকে তাকিয়ে যখন বুঝতে পারে যে চন্দ্রকান্তবাবুর তাকে বলার মতো তেমন কিছুই নেই এবং এই মুহূর্তে তার একমাত্র মনোযোগ ওই বোতলের দিকে, তখন সে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে আসে। চন্দ্রকান্তবাবু চিরকালই খামখেয়ালি স্বভাবের মানুষ। কিছুদিনের জন্য যেন তিনি আবার একেবারে অন্য মানুষ হয়ে গেলেন। অফিস থেকে বাড়ি ফিরে সন্ধেবেলা মদের বোতল নিয়ে বসলেও অপ্রাসঙ্গিক অন্য কিছু নিয়ে শক্তি সরকারকে কিছুই আর বললেন না। শক্তি সরকার মনে মনে চিন্তিত হয়ে ওঠে, ভদ্রলোক কি হঠাৎ সন্ন্যাসী হয়ে উঠলেন নাকি? বর্তমানে চন্দ্রকান্তবাবু নিয়মিত অফিসে আসেন, ব্যবসা দেখাশোনা করেন, কাজে গণ্ডগোল দেখলে কর্মচারীদের ধমকান, এমনকি ম্যানেজার শক্তি সরকারকেও কড়া কথা শোনাতে ছাড়েন না তিনি। হিসেব নিকেশে চন্দ্রকান্তবাবুর মাথাটা বরাবরই ভালো। হিসেবের গণ্ডগোল কিংবা গোঁজামিল চট করে ধরে ফেলেন তিনি, তারপর ঝড় তোলেন সেই কাজে নিযুক্ত কর্মচারীদের ওপর। কাজের ওপর কর্তার নজর না থাকলে কর্মচারীদের পোয়া বারো। বিশেষ করে শক্তি সরকার বরাবরই চন্দ্রকান্তবাবুর এই ধরনের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের আখেরের দিকে মন দিতে অভ্যস্ত। তাই চন্দ্রকান্তবাবু যখন ব্যবসার ব্যাপারে একটু সিরিয়াস হয়ে ওঠেন, তখন স্বাভাবিকভাবেই শক্তি সরকার একটু অস্বস্তি বোধ না করে থাকতে পারেন না। একাধবার তার ইচ্ছে হয় বউবাজার থেকে মদনদেব ডেকে এনে শিবের ধ্যান ভঙ্গ করার, কিন্তু চন্দ্রকান্তবাবুর চালচলন দেখে ঠিক ভরসা পায় না সে। উপযাচক হয়ে এইসব ব্যাপারে এগিয়ে যাওয়ার ফল যে সাধারণত খারাপ হয়েই থাকে এ কথা সে জানে, এবং জানে বলেই উপযাচক হতে সাহস পায় না। অবশেষে আরেকদিন সন্ধেবেলায় শক্তি সরকারের ডাক পড়ল চন্দ্রকান্তবাবুর কাছে। মনে আশা জাগে এবার হয়তো চন্দ্রকান্তবাবুর নির্দেশে তাকে ছুটতে হবে বউবাজারে। ঘরে ঢুকতে ঢুকতে শক্তি সরকার লক্ষ্য করল যে চন্দ্রকান্তবাবু সেদিনও একা বসে বসে মদ খাচ্ছেন। তবে মদ খেলেও তিনি সেদিন সংযত এবং ধীর স্থির। হাতের গ্লাসটা নামিয়ে রেখে চন্দ্রকান্তবাবু শক্তি সরকারের দিকে তাকান, তারপর বলেন, শোনো শক্তি, তুমি সেদিন যেন কোন মেয়েটির কথা বলছিলে? আগে সেই বউবাজারের দীপার কথা। উফ, না, সেই থার্ড ক্লাস মেয়েটার কথা বলছি না আমি। তুমি তো সেদিন একটা সুন্দরী অথচ গরিব মেয়ের কথা বলছিলে, যার নাকি পয়সা কড়ির অভাবে বিয়ে হচ্ছে না। আনন্দে বুকের ভেতরের হৃৎপিণ্ডটা হঠাৎ লাফিয়ে ওঠে শক্তি সরকারের। এ যেন মেঘ না চাইতেই জল। আপনি কি সাবিত্রীর কথা বলছেন? হ্যাঁ। মাথা নেড়ে সায় দিয়ে চন্দ্রকান্তবাবু বলেন, সাবিত্রী বটে। মেয়েটির কি বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। তাছাড়া হবেই বা কেমন করে? পয়সা কড়ি কোথায়? এরপর চন্দ্রকান্তবাবু যা বললেন তাতে আনন্দে নাচতে ইচ্ছে করল শক্তি সরকারের। এতদিনে বোধহয় তার পরিকল্পনা বাস্তবে রূপ নিতে চলেছে। চন্দ্রকান্তবাবু বললেন, আচ্ছা
তুমি সাবিত্রীর সম্পর্কে খবর নাও, বুঝলে? তুমি সাবিত্রীর সম্পর্কে খবর নাও। আমার বয়সটা যদি একটু বেশি, কিন্তু তাতে এমন কি আর আসবে যাবে। মেয়েটি ও তার মা বাবা যদি রাজি থাকে তাহলে তাকে আমি বিয়ে করব, বুঝলে? না না, খারাপ কিছু মনে করো না, তাকে আমি শাস্ত্র মতেই বিয়ে করব। হ্যাঁ, তাকে আমি শাস্ত্র মতেই বিয়ে করব। এমনি একা একা আর ভালো লাগছে না সত্যি। কি যে বলেন আপনি, তারা তো পা বাড়িয়েই রয়েছে। অবশ্য মেয়েটির বাবা নেই, মা আছে। আপনি সাবিত্রীকে বিয়ে করতে রাজি হলে তো ওরা পাগল হয়ে যাবে। গেলাসে নতুন করে মদ ঢালতে গিয়েও নিজেকে সংযত করে নেন চন্দ্রকান্তবাবু। তারপর শান্ত কণ্ঠে বলেন, ওসব মোসাহেবি কথা ছাড়ো, যা বলছি তা করো, তাদের মতামত নাও। মেয়ে দেখার আর কোনো দরকার নেই, তার ফটো তো দেখিয়েছ আমাকে, আমার হতেই হবে। তারা রাজি থাকলে সামনের কোনো একটা ভালো তারিখেই আমি বিয়ে করতে রাজি। সেদিন হেঁটে বাড়ি ফেরার পথে শক্তি সরকারের মনে হচ্ছিল সে যেন হেঁটে নয়, উড়ে বেড়াচ্ছে। এতটাই হালকা মনে হচ্ছিল তার নিজেকে। কথাটা শুনে পারুলবালা কিছুক্ষণ চুপ করে থাকে। সহসা কথাটা ঠিক বিশ্বাস করতে পারে না। শেষে পানের ছোপ লেগে থাকা দাঁত বের করে খিলখিল করে হেসে উঠে শক্তি সরকারের গায়ে একটা ঠেলা দিয়ে বলে, ঠাট্টা করছো নাকি? না মাসি, ঠাট্টা নয়, ঠাট্টা নয়, সত্যি বলছি। তবে সবটাই নির্ভর করছে তোমার মেয়ের উপর। আমার শর্ত মতো কাজ করতে রাজি হলে তবেই আমি এ ব্যাপারে এগোতে পারি। বাবা, বুড়োকে রাজি করাতে কি কম কাঠখড় পোড়াতে হয়েছে? তোমার আবার কি শর্ত? বারে, এর মধ্যে সব ভুলে গেলে? আমার শর্ত। কথাটা শেষ করতে পারে না শক্তি সরকার। ঘরে ঢুকে 22-23 বছরের একটি যুবতী সাবিত্রী। সাবিত্রীকে দেখেই পারুলবালা বলে ওঠে, এই তো তুমি এসে গেছো। এবার তোমরা দুজনে বোঝাপড়া করে নাও, আমাকে আর মিচিমিচি এর মধ্যে টেনো না দেখি। কথাটা শেষ করেই পারুলবালা আর চোখে একবার মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর হতে চেষ্টা করল। সাবিত্রী বাস্তবিকভাবেই সুন্দরী, তবে তার সৌন্দর্যের ওপর সবে 2-1 ফোঁটা কালি পড়তে শুরু করেছে। সত্যি বলতে কি, এর জন্য তার মা পারুলবালাই দায়ী। তার ইচ্ছে মেয়ে তারই পেশায় নিযুক্ত হোক, কিন্তু সাবিত্রীর ইচ্ছে অন্য কিছু। তার মায়ের এই জঘন্য জীবনকে সে মনে প্রাণে ঘৃণা করে। এই নিয়েই মা মেয়ের মধ্যে মন কষাকষি লেগেই থাকে প্রায়। আর শেষে জয় হয় পারুলবালার। জলে ভরা দুচোখ নিয়েই সাবিত্রীকে নামতে হয় তার মায়ের জীবিকায়। তবে সে এখনো একেবারে হাল ছেড়ে দেয়নি। এখনো তার চোখের সামনে ভাসে একটা সুন্দর ছোট্ট সংসার আর একজন প্রেমময় স্বামী। এখনো সে স্বপ্ন দেখে কোনো এক রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চেপে উড়ে এসে এই রাক্ষসের পুরী থেকে উদ্ধার করে নিয়ে যাবে তাকে। হয়তো এখনো সময় আছে। সাবিত্রীর তখন যা মনের অবস্থা, তাতে মনে হয় একমাত্র আত্মহত্যা ছাড়া আর সব কিছুই সে করতে পারে। চন্দ্রকান্তবাবুর মতো একজন প্রৌঢ়কে স্বামীরূপে বরণ করা তো কিছুই নয়, কিন্তু মুশকিল হয়েছে ওই শক্তি সরকারের শর্ত নিয়ে। আপাত নিরীহ এই শর্তটার পেছনে যে একটা উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্য যে মোটেই সৎ নয়, সেটুকু অনায়াসেই বুঝতে পারে সাবিত্রী। তাছাড়া নিজের পরিচয়টাও গোপন রাখতে হবে চন্দ্রকান্তবাবুর কাছে। ব্যাপারটা মোটেই সহজ হবে না। যার সঙ্গে সে ঘর করবে তার কাছে বরাবর এসব কথা গোপন রাখা সত্যিই কঠিন। কিন্তু এছাড়া উপায় বা কি আছে? এই নরক জ্বালা থেকে আর তো মুক্তির কোনো পথ নেই। সে নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু সবকিছু জেনে শুনে তাকে বিয়ে করার মতো উদার মনের মানুষ একান্তই দুর্লভ এই সমাজে। কাজেই সোজা পথে না গিয়ে বাঁকা পথে চলা ছাড়া আর কোনো পথ খোলা নেই তার। অবশেষে শক্তি সরকারের শর্তে রাজি হতে হলো সাবিত্রীকে। পারুলবালা মুখ বেঁকিয়ে বলল, পিঁপড়ের পাকা গজালে না তাকে আগুনে পুড়েই মরতে হয়। মেয়েটার অবস্থা হয়েছে ঠিক তাই।
মা দিদিমার পথ ছেড়ে উনি গেরস্থ হবেন। তা যাচ্ছ যাও, তবে যেদিন শেয়াল কুকুরের মতো লাথি মেরে তাড়াবে সেদিন বাচাদন টের পাবে কত ধানে কত চাল। আমার আর কি, ভেবেছিলাম এই লাইনে পাকাপাকি বসিয়ে দিয়ে যাব। যাকগে, আমি আর ওর ব্যাপারে নেই। সত্যি সত্যি পারুলবালার যেন কিছুই নয়, সবকিছুই যেন ওই শক্তি সরকারের, বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি। বিয়ের যা কিছু ব্যবস্থা সবই করতে হলো তাকে। শেষে একদিন কোনো রকম আড়ম্বর ছাড়াই চন্দ্রকান্ত বাবুর সঙ্গে বিয়ে হয়ে গেল সাবিত্রীর। বিয়ের মাস কয়েক পরে হঠাৎ একদিন চন্দ্রকান্ত বাবুর বাড়িতে আবির্ভাব ঘটল তার ছেলে প্রবীরের। চন্দ্রকান্ত বাবুর মনটা এখন অনেক শান্ত। স্ত্রী সাবিত্রী তার মেয়ের বয়সী হলেও তার আচার ব্যবহার, বিশেষ করে প্রৌঢ় স্বামীর প্রতি তার আচরণে চন্দ্রবাবুর অভিযোগ করার মতো বাস্তবিকভাবেই কোনো কিচ্ছু ছিল না। বেশ সহজ সরল এবং স্বাভাবিক। শুধু একটা ব্যাপারেই মাঝে মাঝে তার মনটা খুঁতখুঁত করত। এমন সুন্দর মুখের অধিকারিণী তার স্ত্রীর মুখে হাসি প্রায় দেখা যায় না বললেই চলে। এই নিয়ে চন্দ্রকান্তবাবু একদিন প্রশ্ন করেছিলেন সাবিত্রীকে। একটু ম্লান হেসে সাবিত্রী জবাব দিয়েছিল, চিরকাল দুঃখ কষ্টের মধ্যে থেকেছি বলেই হয়তো মুখের হাসিও আজ শুকিয়ে গেছে। বাবার মুখোমুখি দাঁড়িয়ে সেই মুহূর্তে রাগে থরথর করে কাঁপছিল প্রবীর। তীক্ষ্ণ চাপা কণ্ঠে সে বলতে থাকে, ওই মেয়েটাকে কোথা থেকে জোগাড় করে আনলে জানি না, তবে তোমার প্রবৃত্তিকে বলিহারি বাবা। এই বয়সে এমন একটা কাজ তুমি করলে কেমন করে? নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে। একজন মহিলা সম্পর্কে যে সম্ভ্রম নিয়ে কথা বলতে হয় সেই জ্ঞানটুকুও কি তোমার লোপ পেয়েছে? ভুলে যেও না যে মেয়েটিকে তুমি এমন অবজ্ঞা করছো সেই এখন বর্তমানে তোমার মা। প্রবীরের কথাগুলো শেষ হওয়ার আগেই বাজ পড়ার মতো গম্ভীর গলায় কথাগুলো বললেন চন্দ্রকান্তবাবু। শুনে প্রবীরের মুখ রাগের চোটে লাল হয়ে ওঠে। আমার মা? ওকে আমি মা বলে মানি না। তুমি না মানলেও কিছু যায় আসে না। আইন মতে সে আমার বিবাহিতা স্ত্রী, তোমার মা। বিবাহিতা স্ত্রী? তোমার পয়সা কড়ির লোভে যারাই তোমার কাছে আসবে তাদের প্রত্যেককেই যদি মা বলে মানতে হয় তাহলে তো খুবই বিপদ বাবা। মানা না মানা তোমার ইচ্ছে, তবে আইন মতে সে তোমার মা। আর সে পয়সা কড়ির লোভে আমার কাছে এসেছে কিনা সেটা তোমার বিবেচনা করার বিষয় নয়। কে বলল নয়? আলবাত আমার বিবেচনা করার বিষয়। আজ যদি তুমি তোমার সবকিছু তার নামে লিখে দিয়ে যাও তাহলে কি মনে করেছো আমি চুপ করে বসে থাকবো? কিছুক্ষণ চুপ করে থাকেন চন্দ্রকান্তবাবু, তারপর জবাব দেন, শোনো খোকা, আমার বিষয় সম্পত্তি আমি কাকে দেব কি না দেব সেটা আমার ইচ্ছের উপর নির্ভর করছে। মনে করো না তুমি আমার ছেলে বলে সবকিছু তুমিই পাবে। হ্যাঁ জানি বাবা, জানি। আর এটাও জানি আজ হোক কাল হোক ওই ডাইনি মেয়েটা তোমার সবকিছুই তোমাকে দিয়ে নিজের নামে লিখিয়ে নেবে। একমাত্র এই জন্যই ওর আগমন। বেশ তো, আমার যদি তেমন ইচ্ছে হয় তাহলে তুমি আমাকে বাধা দেবে কেমন করে? আইনের সাহায্যে। আইন আমার কি করবে? আমার নিজের সবকিছু আমি যাকে খুশি তাকেই দিয়ে যেতে পারি, তাতে কারো কিছু বলার থাকতে পারে না। নিশ্চয়ই পারে। তোমার নিজের রোজগারে তুমি সবকিছু যাকে ইচ্ছে তাকে দিয়ে যেতে পারো, কিন্তু তোমার বাবা অর্থাৎ আমার ঠাকুরদার কাছ থেকে তুমি যা পেয়েছো তার উপর আমারও অধিকার রয়েছে। সেসব তুমি তোমার খুশি মতো বিলি করে দিতে পারো না। দেশের আইন সে কথাই বলে। দেখো খোকা, এসব আইনের ব্যাপার নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই না। তবে এটা তুমি জেনে রেখো, এর এক কণাও অন্তত তুমি পাবে না, এই আমার শেষ কথা। কথাটা শেষ করেই চন্দ্রকান্তবাবু ছেলের ওপর থেকে মুখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকেন। কিছুক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে থাকে প্রবীর। রাগে উত্তেজনায় চোখ দুটো যেন জ্বলতে থাকে তার। তীক্ষ্ণ চোখে একবার চন্দ্রকান্তবাবুর দিকে তাকায় সে, তারপর সহসা ঘুরে দাঁড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলতে থাকে, নিজের পাওনা গন্ডা কি করে আদায় করতে হয় তা আমি ভালো করে জানি বাবা। বাপ ছেলের ঝগড়া দেখতে বাড়ির চাকর বাকরেরা এসে ভিড় করে দাঁড়িয়েছিল দরজার কাছে।
আর পাশের ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল সাবিত্রী। প্রবীর বেরিয়ে যেতেই সাবিত্রী ঘরে এসে ঢোকে। অপলক চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে চন্দ্রকান্ত বাবুর দিকে। তারপর একটু কাছে সরে এসে বলে, এমন চেঁচামেচি করে শরীর খারাপ করে লাভ কি? চন্দ্রকান্তবাবু নিঃশব্দে সাবিত্রীর দিকে একবার তাকালেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আমিও দেখব ওর ক্ষমতা কত। সুখ জিনিসটা যখন একটা মানসিক অবস্থা ছাড়া আর কিছুই নয়, তখন সেই দিক থেকে সাবিত্রীকে সুখী বলা চলে। কিন্তু সাবিত্রী কি সত্যিই সুখী? নিরবিচ্ছিন্ন সুখ যাকে বলে তা কি সে পাচ্ছে? বোধহয় না। জীবনে যা সে চেয়েছিল তার চেয়ে ঢের বেশি পেয়েছে সে। এত প্রাপ্তি তার কল্পনারও বাইরে ছিল, কিন্তু অতিরিক্ত প্রাপ্তির সেই বিস্ময়ের ঘোরটুকু কেটে যেতেই একটা হারানো ভয় তাকে পেয়ে বসে। অতিরিক্ত প্রাপ্তির এটাই বিপদ, পাওয়ার পরিমাণ যতই বাড়ে হারানোর ভয়ও ততই বাড়তে থাকে সমানুপাতে। তার উপর গোটা ব্যাপারটার মধ্যে ছিল একটা ছলনা। সেটা প্রতিনিয়ত সেই হারানোর ভয়টাকে আরো ভয়ঙ্কর একটা আশঙ্কার মধ্যে ঠেলে দিতে থাকে। হ্যাঁ, ছলনা ছাড়া আর কি বা হতে পারে? নিজের আসল পরিচয় গোপন করে হঠাৎ রাতারাতি এই সংসারের কর্ত্রী হয়ে বসেছে সে। এ কথা যদি কোনো রকমে জানাজানি হয় তাহলে যে তার কি অবস্থা হবে তা ভাবলেও শিউরে ওঠে সাবিত্রী। তার ওপর রয়েছে শক্তি সরকারের চাহিদা। চাহিদাই বটে, আর দিন দিন সেই চাহিদা ক্রমে ক্রমে বেড়েই চলেছে। কিন্তু কোনো উপায়ও তো নেই সাবিত্রীর। বিয়ের আগে শক্তি সরকারের যে শর্ত মেনে নিয়েছিল সেই শর্ত থেকে মুক্তি পাওয়ার কোনো পথও খুঁজে পায় না সে। শর্তটা এমন কিছুই নয়, শুধু শক্তি সরকারের কথা মতো সাবিত্রীকে চলতে হবে। অতি নিরীহ সাধারণ একটা শর্ত, কিন্তু বিয়ের পরই সে টের পেল এই সাধারণ শর্তটাই হয়ে উঠেছে অসাধারণ। প্রথম প্রথম শক্তি সরকার তাকে উপদেশ দিত কেমন করে এই সংসারের আচার ব্যবহারগুলো মেনে চলতে হবে, কেমন করে কথা বলতে হবে, এই সমস্ত ব্যাপার। সাবিত্রীও এটাকে গুরুজনের উপদেশ মনে করে খুশি মনেই গ্রহণ করছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই সে টের পেল যে সে শক্তি সরকারের হাতের টোপ ছাড়া অন্য কিছুই নয়। প্রথম প্রথম 200 টাকা, তারপরেই এলো হাজারের দাবি। সাবিত্রী কোনোরকম আপত্তি করার চেষ্টা করলেই শক্তি সরকার বলতো, দেখো সাবিত্রী, তুমি তো এখানে নতুন এসেছো। আমি তোমার স্বামীর ব্যবসার ম্যানেজার। এখানকার নারী নক্ষত্র আমি জানি। তোমাদের শোয়ার ঘরের স্টিল আলমারির মধ্যে যে টাকাগুলো রয়েছে তার সবটাই কালো টাকা। ওই টাকাকে সাদা করা সম্ভব নয় বলেই তোমার কর্তা ওগুলো ব্যাংকে রাখেননি। তাছাড়া ওই টাকার হিসেবপত্র কেউ তেমন রাখে না। কাজেই মাঝে মধ্যেই ওখান থেকে আমার প্রয়োজন মতো টাকা এনে দিতে হবে। আমাকে আপনি চুরি করতে বলছেন? একটা কুটিল হাসি খেলে যায় শক্তি সরকারের মুখে। তারপর জবাব দেয়, এ তো তোমার নিজেরই টাকা। নিজের টাকা সরানোকে চুরি বলে না। কর্তার পয়সা কড়ির ওপর যাতে তোমার অধিকার জন্মায় তেমন ব্যবস্থাই তো আমি করে দিয়েছি তোমাকে এখানে এনে। হ্যাঁ? সাবিত্রী আর কোনো জবাব দেয় না, দিতে পারে না। সে বুঝতে পারে যে সে এখন শক্তি সরকারের হাতের পুতুল। তার ইচ্ছে মতোই তাকে চলতে হবে। আর যদি সে না চলে, সেই পরিণতির কথাও সাবিত্রীর অজানা নয়। তার আসল পরিচয় প্রকাশ হয়ে পড়বে, আর সঙ্গে সঙ্গে সাবিত্রীর সমস্ত আশা আকাঙ্ক্ষা তাসের ঘরের মতো ভেঙে পড়বে বাস্তবের শক্ত মাটিতে। লোহার ব্যবসা, কাজেই কালো টাকার ছড়াছড়ি। সেই টাকা এসে আশ্রয় নেয় চন্দ্রকান্তবাবুর শোয়ার ঘরের আলমারিতে, অতি সঙ্গোপনে। আর তা থেকে নিয়মিত একটা মোটা অংশ ধীরে ধীরে এসে পৌঁছতে থাকে শক্তি সরকারের পকেটে।
এমনভাবেই সাবিত্রীর মাধ্যমে হাত বদল হতে থাকে চন্দ্রকান্তবাবুর কালো টাকা। মাঝে মাঝে নিজের ওপরই সাবিত্রীর মন বিদ্রোহ করে ওঠে। এইভাবে কি করে সে চলছে? একজন প্রৌঢ় ব্যক্তির বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে সে কেবল ঠকায়নি, তার সঙ্গে বিশ্বাসঘাতকতাও করে চলেছে দিনের পর দিন। নিজের ওপরই ঘৃণা জন্মায় সাবিত্রীর। মাঝে মাঝে সে ভাবে সবকিছু নিজেই প্রকাশ করে দিয়ে শক্তি সরকারের নাগপাশ থেকে বেরিয়ে আসবে, কিন্তু মনের মধ্যে সাহস পায় না। নিজের ভবিষ্যতের ওপর এত তাড়াতাড়ি জবনিকা টেনে দিতে ইচ্ছে করে না সাবিত্রীর। তবে পাথর যতই শক্ত হোক, বেশি ঘষাঘষি করলে তারও ক্ষয় হয়। একদিন সত্যি সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে গেল সাবিত্রীর। সে শক্তি সরকারের মুখের ওপর স্পষ্ট বলল, আমি আর পারবো না আপনার কথা শুনে চলতে, আর পাপের পোছা বাড়াতে পারবো না আমি। পাপ? তোমার মুখে পাপের কথা? কেন? আমি কি মানুষ নই? নিশ্চয়ই, নিশ্চয়ই তুমি মানুষ, কিন্তু পাপের মধ্যে যার জন্ম তার আবার পাপের ভয় কি? সাপ কি কখনো নিজের বিষকে ভয় করে? শক্তি সরকারের কথায় সেই মুহূর্তে চোখ ফেটে জল গড়িয়ে পড়ল সাবিত্রীর। সে স্পষ্টই বুঝতে পারে এত সহজে তাকে রেহাই দেওয়ার মতো মানুষ শক্তি সরকার নয়। নিজেকে সামলে নিয়ে উঠে সাবিত্রী বলে, আপনি যাই বলুন না কেন, আমি আর আপনার কথা মতো চলতে পারবো না। তার ফল কি হতে পারে তুমি জানো? আপনি আমার পরিচয় প্রকাশ করে দেবেন। এই তো, বেশ, তাই দিন, তাই দিন। আমি আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। আপনার যা ইচ্ছে হয় তাই করুন। কথাটা বলতে বলতে চোখে আঁচল চাপা দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি উঠে যায় সাবিত্রী। ইদানিং সাবিত্রী শক্তি সরকারের সামনে আর বেরোয় না। শক্তি সরকার খবর দিলেও সাবিত্রী আর আসে না। চাকরকে দিয়ে বলে পাঠায় তার শরীর খারাপ। শক্তি সরকার সাবিত্রীর কাছে এমন সময় আসেন যখন চন্দ্রকান্তবাবু বাড়িতে থাকেন না। সাবিত্রীর জবাবে কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে শক্তি সরকার শেষে এক সময় সেখান থেকে চলে যায়। কিন্তু সাবিত্রী প্রতি মুহূর্তে সেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা করে থাকে। যে কোনো দিন চন্দ্রকান্তবাবু বাড়ি এসে সোজাসুজি তার কাছে কৈফিয়ত চেয়ে বসবে, কিন্তু তার সেই আশঙ্কা বাস্তবে পরিণত হয় না। শক্তি সরকার কি আমার পরিচয় প্রকাশ করে দেননি? কিন্তু কেন? এমনভাবে মনের মধ্যে আশঙ্কা নিয়েও যে আর থাকা যায় না। অমঙ্গল যদি আসে তবে তাড়াতাড়ি আসাই ভালো। সাবিত্রীর মন আতঙ্কে দিনে দিনে অস্থির হয়ে ওঠে। লোভের হাতছানি বড়ই প্রবল, বিশেষ করে সেই লোভ যদি অন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়, তাহলে তার হাত থেকে রেহাই পাওয়া সত্যিই কষ্টসাধ্য। শক্তি সরকারের লোভ এখন পর্বতের সমান। সে ইতিমধ্যে বেশ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সাবিত্রীর কাছ থেকে। সে ভালো মতোই জানে সাবিত্রীর পরিচয় প্রকাশ করে দিয়ে সাবিত্রীকে বেকায়দায় ফেলতে পারলেও তাতে আমার নিজের কোনো লাভ হবে না। মাঝখান থেকে স্রোতের মুখে পাথর চাপা দিয়ে নালার মুখটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। না 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 না, তার থেকে ও পথে না গিয়ে সাবিত্রীকে নরমে গরমে রাখাটাই বুদ্ধিমানের কাজ। তাতে অন্তত ভবিষ্যতে নালা দিয়ে চুইয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা জল গড়ালেও গড়ানোর সম্ভাবনা রয়েছে। সাবিত্রীর মাধ্যমে আমদানি আপাতত বন্ধ, কিন্তু তা বলে তো চুপ করে বসে থাকা যায় না। কাজেই এবার অন্য পথ ধরতে মনস্থির করে শক্তি সরকার। চন্দ্রকান্তবাবুর ব্যবসার ম্যানেজার সে, তার কিছুটা ক্ষমতা থাকা স্বাভাবিক। সেই ক্ষমতার বলেই বেচা কেনার ক্যাশ থেকে কিছু কিছু করে টাকা সরাতে আরম্ভ করে শক্তি সরকার। ব্যবসা ভালোই চলছে চন্দ্রকান্তবাবুর। তার উপর বিয়ের পর থেকে তার মনে এই ধারণাটাই একটু একটু করে শেকড় বাঁধতে শুরু করেছিল যে ম্যানেজার শক্তি সরকারই তার একমাত্র শুভাকাঙ্ক্ষী। তার চেষ্টাতেই সাবিত্রী চন্দ্রকান্তবাবুর ঘরে এসেছে। তাই শক্তি সরকারকে একটু বেশি পরিমাণে বিশ্বাস করতে শুরু করেন তিনি। তাছাড়া একটা অবলম্বন হাতছাড়া হয়ে গেলে
আর একটা অবলম্বনের জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করতে থাকে। এটাই সংসারের নিয়ম। স্ত্রীর মৃত্যুর পর চন্দ্রকান্তবাবুর একমাত্র অবলম্বন ছিল তার ছেলে প্রবীর, কিন্তু সে হঠাৎ সরে যাওয়াতে চন্দ্রকান্তবাবু আরও বেশি করে নির্ভর করতে শুরু করেন শক্তি সরকারের ওপর। আর শক্তি সরকারও সেই সুযোগটুকুর সদ্ব্যবহার করতে সময় নষ্ট করে না। তবে পাপকে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না, একদিন না একদিন তার প্রকাশ ঘটেই। প্রকৃতিস্থ অবস্থায় চন্দ্রকান্তবাবু খুবই পরিশ্রমী। তাঁর চোখকে ফাঁকি দেওয়া বাস্তবিকভাবেই শক্ত। কাজেই একটু একটু করে শক্তি সরকারের আসল রূপ প্রকাশ পেতে শুরু করে চন্দ্রকান্তবাবুর সামনে। প্রথম প্রথম এটাকে ঠিক গ্রাহ্য করতেন না চন্দ্রকান্তবাবু, কিন্তু অদূরেই তিনি টের পেলেন গ্রাহ্য না করে উপায় নেই। তাই তিনি একদিন স্পষ্ট করেই শক্তি সরকারকে বললেন, শোনো শক্তি, আমার মনে হচ্ছে হিসেবে গন্ডগোল করা হচ্ছে, আর কোনোভাবে কোনো ফাঁক ফোকর দিয়ে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। না না স্যার, ওসব কিছুই নয়, ও আপনার মনের ভুল মাত্র। ব্যাপারটাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে শক্তি সরকার। সঠিক সুযোগের সন্ধানে অপেক্ষা করতে থাকেন চন্দ্রকান্তবাবু। একবার যখন তার মনে সন্দেহের বীজ ঢুকেছে, তখন তাকে তাড়ানো অত সহজ নয়। শেষে একদিন তিনি সবিস্ময়ে আবিষ্কার করেন যে হিসেবের কারচুপি করে একটা মোটা অঙ্কের টাকা তার কোম্পানি থেকে বেরিয়ে গেছে, আর এজন্য একমাত্র দায়ী তার ম্যানেজার শক্তি সরকার। ব্যাপারটা টের পাওয়ার পরেই মনটা কঠিন হয়ে ওঠে চন্দ্রকান্তবাবুর। মনে মনে ভাবেন, বিশ্বাসের এমন প্রতিদান, মানুষ এতটা নেমো খারাপ হতে পারে? শক্তি সরকারকে তিনি ডেকে পাঠালেন। বলো বলো, এবার কি তোমার কৈফিয়ত? না না, বোধহয় হিসেবপত্রে কোনো রকম ওই ভুল টুল। এবারেও ব্যাপারটা হালকা করে দেওয়ার চেষ্টা করে শক্তি সরকার, কিন্তু এবার তার জারিজুরি আর খাটে না। তার কথা শেষ হওয়ার আগেই চন্দ্রকান্তবাবু গম্ভীর গলায় গর্জে ওঠেন, শোনো শক্তি, মাতাল হই বা যাই হই না কেন, এত বড় ব্যবসা প্রতিষ্ঠান যখন চালাচ্ছি, তখন মনে করো না যে আমার মগজে বুদ্ধির অভাব ঘটেছে, কিংবা রঙিন চোখে আমি ভুল দেখছি। আসলে আমি যা দেখতে পাচ্ছি সেটা সঠিক। কোনো অবস্থাতেই তুমি এবার আমার চোখে ধুলো দিতে পারবে না। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, এবার তাকে সামলানো দায়। তাই শক্তি সরকার এবার অন্য পথ ধরল। বলল, না না, এ কি বলছেন আপনি স্যার? আপনার চোখে ধুলো দেওয়া কি এতই সহজ? আপনি হয়তো ঠিকই ধরেছেন, টাকা পয়সা নিশ্চয়ই বেরিয়ে গেছে, আর এজন্য হয়তো এখানকার কোনো কর্মচারী দায়ী। ঠিকই বলেছ তুমি, এখানকার কর্মচারী ছাড়া আর কে দায়ী হতে যাবে? তবে সেই কর্মচারী হলো স্বয়ং তুমি। আমি? কি বলছেন স্যার? আমাকে আপনি দায়ী করছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি নিজে হাতেই এসব করেছ, আর তার প্রমাণ আমার হাতেই আছে। বেশ, প্রমাণ থাকলে দেখান। একবার শেষ চেষ্টা করে দেখল শক্তি সরকার, কিন্তু চন্দ্রকান্ত বাবুর কাছে সেই চেষ্টা বিফল হয়ে গেল। বাজ পড়ার মতো গম্ভীর গলায় তিনি বলে উঠলেন, তোমাকে প্রমাণ দেখাতে যাব কেন হে? প্রমাণ দেখাবো পুলিশের কাছে। সেই দিনই চন্দ্রকান্তবাবু পুলিশের কাছে তহবিল তছরূপের অভিযোগ দায়ের করলেন শক্তি সরকারের বিরুদ্ধে, এবং পুলিশও তাকে গ্রেপ্তার করে। যথারীতি চাকরি থেকেও চন্দ্রকান্তবাবু বরখাস্ত করে দেন শক্তি সরকারকে। তবে তাকে তাড়িয়ে দিয়েও মনে কিন্তু শান্তি পান না চন্দ্রকান্তবাবু। শক্তি সরকার শুধু তার পুরনো কর্মচারীদের মধ্যেই অন্যতম ছিল না, সে ছিল তার ব্যবসা প্রতিষ্ঠানের একটা স্তম্ভ। সেই লোককে তাড়িয়ে দিয়ে চন্দ্রকান্তবাবুর পক্ষে মনে মনে খুশি না হয়ে ওঠাটাই স্বাভাবিক। তার উপর এমনভাবে একটা একটা করে তার অবলম্বনগুলো নিজের কাছ থেকে সরে যাওয়ায় তার মানসিক যন্ত্রণাও কিছু কম ছিল না। কিন্তু উপায়ও তো নেই, জেনে শুনে তো আর ঘরে কালসাপ পুষে রাখা যায় না। তাতে উদরে এবং প্রাণে দুভাবেই মারা পড়ার সম্ভাবনা রয়ে যায়। কাছের মানুষগুলো একে একে সরে যাচ্ছে চন্দ্রকান্তবাবুর কাছ থেকে। প্রথমে গেল তার স্ত্রী, তারপর তার ছেলে প্রবীর, আর শেষে শক্তি সরকার।
কাজেই চন্দ্রকান্তবাবু সম্পূর্ণ নির্ভরশীল হয়ে উঠলেন তাঁর দ্বিতীয়া স্ত্রী সাবিত্রীর ওপর। সেই ছিল এখন তার প্রধান অবলম্বন। তাছাড়া সেই রঙিন তরল পদার্থ তো আছেই, যার উষ্ণ চুমুক প্রৌঢ় চন্দ্রকান্তবাবুকে ভুলিয়ে রাখে সব কিছু। একদিকে সাবিত্রী, অন্যদিকে মদ। এই দুইয়ের মাঝে চন্দ্রকান্তবাবু তার ব্যবসা পরিচালনা করতে থাকেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। কিন্তু নির্ভর করতে চাওয়া আর নির্ভরশীল হওয়া এক কথা নয়। সাবিত্রী বুঝতে পারে চন্দ্রকান্তবাবু তার ওপর নির্ভরশীল হতে চাইছেন, মানসিক স্থিতিশীলতার জন্য একটা অবলম্বন খুঁজছেন। কিন্তু তেমন নির্ভরশীল হওয়ার মতো মানসিক জোর সাবিত্রীর কোথায়? একটা অমঙ্গল আশঙ্কায় যে লোক দিন রাত আতঙ্কিত হয়ে থাকে, তার পক্ষে অন্যের অবলম্বন হওয়া কতটা সম্ভব? তাই চন্দ্রকান্তবাবুর আগ্রহে বাড়িয়ে দেওয়া হাতছানি ইচ্ছে থাকলেও যেন ঠিক ধরে রাখতে পারে না সাবিত্রী। চন্দ্রকান্তবাবু কিন্তু এর অন্য ব্যাখ্যা অনুমান করলেন। তাঁর কেবলই মনে হতে থাকে তাদের স্বামী স্ত্রীর বয়সের ব্যবধানই এই দূরত্বের একমাত্র কারণ। যুবতী নারী সম্ভবত তার স্বামীকে নিজের জীবনের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। মনে মনে দুঃখ পান চন্দ্রকান্তবাবু। মাঝে মাঝে তার মনে হয়, আমি কি সাবিত্রীকে বিয়ে করে ভুল করেছি? বোধহয় তাই হবে। এমনভাবে একজন যুবতী নারীকে দারিদ্রতার সুযোগ নিয়ে আমার বিয়ে করাটা উচিত হয়নি। একদিন চন্দ্রকান্তবাবু সাবিত্রীকে ডেকে বললেন, শোনো, আমি ঠিক করেছি আমার যা কিছু আছে সব আমি তোমার নামে লিখে দেব। স্বামীর জন্য চা তৈরি করতে করতে চোখ না তুলেই সাবিত্রী মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, কেন হঠাৎ এসব করছো কেন? না না, হঠাৎ নয়, কথাটা অনেক দিন থেকেই ভাবছিলাম। এবার সাবিত্রী চোখ তুলে সামনের দিকে তাকায়, বলে, না না, এসব করতে যেও না, তাতে অশান্তি আরো বাড়বে। কিসের অশান্তি? চন্দ্রকান্তবাবুর চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে। সেটা লক্ষ্য করলেও শান্তভাবে সাবিত্রী জবাব দেয়, তোমার উপযুক্ত ছেলে আছে, তাকে বঞ্চিত করে। ওই অপদার্থটার নাম আমার সামনে উচ্চারণ করো না, ওকে আমি একটি পয়সাও দেব না। সাবিত্রীর কথা শেষ হওয়ার আগেই চন্দ্রকান্তবাবু তাঁর রায় শুনিয়ে দেন। সাবিত্রীও আর কথা বাড়ায় না, চুপ করে যায়। ওদিকে পুলিশের তদন্ত চলছে, জামিনে ছাড়া পেয়েছে শক্তি সরকার। এত কাণ্ডের পরও সে মাঝে মাঝে আসে চন্দ্রকান্তবাবুর কাছে, অনুনয় বিনয় করে তাকে বলে, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন স্যার, জীবনে আর এ ধরনের কাজ আমি কখনো করব না। আপনার যে টাকা আমি নিয়েছি তা আমি ধীরে ধীরে শোধ করে দেবো স্যার। প্রথম প্রথম চন্দ্রকান্তবাবু কঠিন হয়ে উঠতেন শক্তি সরকারের ওপর। দৃঢ় কণ্ঠে বলতেন, না না না, চোরের কোনো ক্ষমা নেই আমার কাছে, আমার বিশ্বাসের অমর্যাদা করেছো তুমি। শক্তি সরকার চুপ করে থাকত, নিঃশব্দে হজম করত চন্দ্রকান্তবাবুর গালিগালাজ। মাঝে মাঝে মৃদু কণ্ঠে কেবল বলতো, পাপ করেছি, তার প্রায়শ্চিত্তও করব, সেই সুযোগটুকু দয়া করে আমাকে দিন স্যার। একদিন চন্দ্রকান্তবাবু কিছুটা নরম হলেন, বললেন, এখন আর আমি কি করতে পারি? থানায় তোমার নামে অভিযোগ করেছি, পুলিশ তদন্ত করছে, মামলা প্রমাণ হলে তারা তোমাকে বিচারের জন্য কোর্টে পাঠাবে। এক্ষেত্রে আমার নিজের আর কি করার আছে? চন্দ্রকান্তবাবুর কথায় রুক্ষতা কম তা বুঝতে পেরে শক্তি সরকার তার অনুনয় বিনয় আরও বাড়িয়ে দেয়। আপনি যখন অভিযোগ করেছেন তখন আপনি ইচ্ছে করলেই আমাকে এই অভিযোগ থেকে মুক্তি দিতে পারেন। দয়া করুন স্যার, দয়া করুন, আমাকে জেল থেকে বাঁচান স্যার। এদিকে চন্দ্রকান্তবাবুর পরিকল্পনা প্রবীরের কানে উঠতে দেরি হয় না। সে জানতে পারে চন্দ্রকান্তবাবু তাঁর যাবতীয় সম্পত্তি সাবিত্রীর নামে লেখাপড়া করে দেওয়ার জন্য তোড়জোড় করছেন। প্রবীর ভেতরে ভেতরে রাগে গুমড়ে ওঠে। কিছু একটা উপায় তো তাকে বের করতেই হবে। দিন রাত এই চিন্তাভাবনায় তার চোখের পাতা থেকে ঘুম উড়ে যায়, কিন্তু কোনো উপায় তার মাথায় আসে না। সে বুঝতে পারে মামলা মোকদ্দমা করে কোনো লাভ নেই। এই ধরনের দেওয়ানি মামলা চলবে বছরের পর বছর। এর মধ্যে চন্দ্রকান্তবাবু যদি তার সব সম্পত্তি ওই মেয়েটাকে লিখে পড়ে দেন, তাহলে প্রবীরের আর কিছুই করার থাকবে না। রাগে দুঃখে চিন্তা করতে করতে প্রবীর অস্থির হয়ে ওঠে।
যে করেই হোক বাধা দিতে হবে চন্দ্রকান্তবাবুকে। কিন্তু কেমন করে বাধা দেবে সেটাই একটা মস্ত বড় প্রশ্ন। ছুটির দিন, বাড়িতে একা চন্দ্রকান্তবাবু। একতলায় বাইরের ঘরে বসে লেখাপড়া করছিলেন তিনি। চাকর বাকরেরা সবাই ভেতরের মহলে। সাবিত্রীও বাড়ি নেই। কালীঘাটের নাম করে বেরিয়েছে সে, সঙ্গে গাড়িও নেয়নি। চন্দ্রকান্তবাবু গাড়ির কথা বলাতেই সাবিত্রী বলেছিল, ঠাকুর দর্শনে আরাম করে যেতে নেই, আমি ট্রামে বাসেই চলে যাব। এমনকি একজন ঝি চাকরকেও সঙ্গে নেয়নি সাবিত্রী। আসলে কালীঘাট যাওয়া একটা উপলক্ষ মাত্র। বিয়ের পর থেকে সাবিত্রী একদিনের জন্য তার মা পারুলবালার কাছে যায়নি। পারুলবালা খবর পাঠায়, কিন্তু সাবিত্রী যায় না। ওই বিষাক্ত আবহাওয়া থেকে একবার যখন সে মুক্তি পেয়েছে, তখন জীবনের ওই অধ্যায়কে ভুলতে গিয়ে মায়ের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলতে চাইছিল সে। কিন্তু চাইলেই কি আর পারা যায়? বিশেষ করে নিজের মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করা কি এতটাই সহজ? যত খারাপই হোক না কেন পারুলবালা, সে তো তারই মা। তাই মাকে মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে সাবিত্রীর। সেদিনও তার মাকেই দেখতে গিয়েছিল সে। পরিকল্পনা ছিল কালীঘাটে পুজো দিয়ে ফেরার পথে পারুলবালাকে দেখে আসবে। ব্যাপারটা যাতে জানাজানি না হয় সেই উদ্দেশ্যেই সে সঙ্গে গাড়ি বা কোনো সঙ্গী নেয়নি। বেলা 12টা নাগাদ বাড়ি ফিরে সাবিত্রী চন্দ্রবাবুর কথা জিজ্ঞেস করতেই চাকর বাকরেরা জানালো যে তিনি নাকি নিচের ঘরে বসে লেখাপড়া করছেন। ব্যাপারটা একটু নতুন। ছুটির দিনে দুপুর পর্যন্ত নিচের ঘরে বসে লেখাপড়া করার অভ্যেস চন্দ্রবাবুর নেই। তাহলে তিনি ওখানে বসে কি করছেন? তবে কি শোয়ার ঘরের বদলে মদের বোতল নিয়ে সেখানেই আসর জমিয়েছেন আজ? অসম্ভব নয়। সাবিত্রীর অনুপস্থিতির সুযোগে হয়তো তিনি তাই করেছেন। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সাবিত্রী ভাবতে থাকে, নিচে গিয়ে হয়তো সে দেখতে পাবে মদের ঘোরে চন্দ্রবাবু বেহুঁশ হয়ে পড়ে আছেন। অতিরিক্ত মদ্যপানে আজকাল তার প্রায়ই এরকম ঘটে। চেষ্টা করেও সাবিত্রী তাকে এই পথ থেকে ফেরাতে পারছে না। ঘরের ভেজানো দরজা খুলে ভেতরে পা বাড়াতেই চন্দ্রকান্তবাবুকে দেখতে পায় সাবিত্রী। যা ভেবেছে ঠিক তাই। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে বোতল, আর চেয়ারে বসে টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছেন চন্দ্রকান্তবাবু। তবে তিনি অজ্ঞান নন, মৃত। বুকের রক্তে টেবিলের ধপধপে সাদা চাদরটা লাল হয়ে উঠেছে, আর সামনে একটা রাইটিং প্যাড। স্বামীর রক্তাক্ত নিথর দেহটা দেখে সাবিত্রী চমকে ওঠে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে সাবিত্রী। পুলিশ যখন এলো তার অনেক আগেই সাবিত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে। চন্দ্রকান্তবাবুকে সামনে থেকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই মুহূর্তে সম্ভবত তিনি নিজের রাইটিং প্যাডে কিছু লিখছিলেন, হয়তোবা মদ্যপান করতে করতেই লিখছিলেন। বুকের রক্তে কাগজের একটা দিক লাল হয়ে উঠেছে। টেবিলের এক কোণে পড়ে রয়েছে একটা খোলা কলম। বাঘে ছুঁলে 18 ঘা, আর পুলিশে ছুঁলে যে কত ঘা তা পুলিশ নিজেও বোধহয় বলতে পারবে না। ছুটির দিন হলেও খবর পেয়ে চন্দ্রকান্তবাবুর কোম্পানির অনেকেই এসে হাজির হয়েছে। সকলেরই মুখ বিমর্ষ। তবে সেই বিমর্ষ মুখের ওপরই ফুটে রয়েছে একটা মস্ত বড় প্রশ্ন, কে সেই হত্যাকারী? আর কেনই বা চন্দ্রকান্তবাবুকে হত্যা করল সে? বাড়ির ভেতরে তখন একটু সুস্থ হয়ে উঠেছে সাবিত্রী, কিন্তু সুস্থ হলেও যেন বোবা হয়ে গেছে সে। কারো সঙ্গে কথা বলছে না প্রবীরও। বাবার নৃশংস হত্যার খবর পেয়ে স্ত্রীকে নিয়ে এসে হাজির হয়েছে সে। বাবার মৃতদেহের পাশে মাথা নিচু করে চুপ করে বসেছিল সে। চন্দ্রকান্তবাবুর কোম্পানির একজন কর্মচারীর মুখে খবরটা শুনে শক্তি সরকারও এসে উপস্থিত হয়েছিল। স্থির হয়ে এক কোণায় দাঁড়িয়ে পুলিশের কাজকর্ম দেখতে দেখতে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়ছিল সে। একজন পুলিশকর্মী কিছু জিজ্ঞেস করতেই শক্তি সরকার উদাস কণ্ঠে বলল,
আমার নামে পুলিশে অভিযোগ করলেও উনি যে আমার কত শুভাকাঙ্ক্ষী ছিলেন তা আমি ছাড়া আর কেউ জানে না। এমন লোকের এই পরিণতি। পুলিশের জেরায় কিন্তু হত্যাকারীর হদিশ পাওয়া গেল না। চন্দ্রকান্তবাবুকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। সম্ভবত সাইলেন্সার জাতীয় কোনো যন্ত্র লাগানো ছিল আগ্নেয়াস্ত্রের সঙ্গে, তাই বাড়ির চাকর বাকরেরা কেউ কোনো শব্দ শুনতে পায়নি। জেরার জবাবে সাবিত্রী সেদিন কালীঘাট যাওয়ার কথা স্বীকার করলেও তার মা পারুলবালার সঙ্গে দেখা করতে যাওয়ার কথাটা চেপে গেল। বোধহয় নিজের পরিচয় গোপন করতে চাইছিল সে। প্রবীর পারিবারিক কারণে চন্দ্রকান্তবাবুর সঙ্গে তার মন কষাকষির কথা অস্বীকার করেনি। এমনকি সাবিত্রীকে সবকিছু লিখে দেওয়ার জন্য তার বাবা যে তোড়জোড় শুরু করেছিলেন সে কথাও পুলিশকে স্পষ্টভাবে সে বলল। পুলিশ ছাড়া বাইরের কোনো লোকই জানতে পারেনি মৃত্যুর আগে চন্দ্রকান্তবাবু কাকে চিঠি লিখছিলেন এবং সেই চিঠির বিষয়বস্তুই বা কী। এ সম্পর্কে পুলিশ সবার প্রথম মুখ খুলল শক্তি সরকারকে জিজ্ঞাসাবাদ করার সময়। তদন্তকারী অফিসার জিজ্ঞেস করলেন, চন্দ্রকান্তবাবু তো তহবিল তজরুপের অভিযোগে আপনার বিরুদ্ধে পুলিশের কাছে একটা মামলা করেছিলেন। মাথা নেড়ে সায় দিয়ে শক্তি সরকার জবাব দেয়, হ্যাঁ স্যার, তবে এর পিছনে কয়েকটা ব্যবসা সংক্রান্ত গোপন কারণ ছিল, আর তার ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থের খাতিরে আমি সেসব কথা প্রকাশ করে দিতে পারবো না স্যার। একটু সময় চুপ করে থেকে তদন্তকারী অফিসার আবার জিজ্ঞেস করলেন, চন্দ্রকান্তবাবুর এই শেষ চিঠির বিষয়বস্তু কি আপনি জানেন? কই না তো, আমি কেমন করে জানবো স্যার, আমি তো সেটা দেখিও নি। তিনি তো আপনার উপর থেকে সব অভিযোগ তুলে নিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই নাকি স্যার? বিস্মিত হয়ে প্রশ্ন করে শক্তি সরকার। তারপর বলে, আমি জানতাম এরম কিছু একটা তিনি করবেন। চিঠিখানা একবার দেখতে পারি স্যার? অফিসার একটা কাগজের ভাঁজ খুলে সেই রক্তমাখা চিঠিখানা দেখান শক্তি সরকারকে। থানার বড়বাবুকে লেখা চিঠি। চন্দ্রকান্তবাবু লিখেছেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা করে আমি এখন বুঝতে পারলাম যে শক্তি সরকার নির্দোষ। বিষয়টা হিসাবপত্রের গণ্ডগোল ছাড়া আর কিছুই নয়। আশা করি তাকে এই অভিযোগ থেকে মুক্তি দেবেন। অবশ্য শক্তি সরকার একটা বিষয়ে আমার যথেষ্ট ক্ষতি করেছে। বংশপরিচয়হীন একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আমি এখন জানতে পেরেছি যে আমার স্ত্রী সাবিত্রী নাকি এক বেশ্যার মেয়ে, কিন্তু সে... চিঠিটা অফিসারের হাতে ফেরত দিয়ে শক্তি সরকার কেবল একটাই শব্দ বলল, আশ্চর্য। চিঠিতে একদিকে যেমন তিনি আমার বিরুদ্ধে সেই তহবিল তছরুপের মামলা থেকে আমাকে রেহাই দিতে চেয়েছেন, তেমনি আমার বিরুদ্ধে আর একটা গুরুতর অভিযোগও এনেছেন। আমি নাকি জেনে শুনে একটা পতিতার মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়েছি। পুলিশ অফিসার চিঠিটা সাবধানে রেখে শক্তি সরকারের দিকে তাকিয়ে চুপ করে কথাগুলো শুনতে থাকেন। কিন্তু বিশ্বাস করুন স্যার, তার এই দ্বিতীয় পক্ষের স্ত্রী যে একজন পতিতার মেয়ে তা আমি মোটেই জানতাম না। এখন বুঝতে পারছি যে ওনার পয়সা কড়ি হাতিয়ে নেওয়ার লোভেই সে আমাকে ফাঁকি দিয়েছে। তবে একটা কথা স্যার, নিজের স্ত্রীর সম্পর্কে খবর উনি পেলেন কোথায়? যে করেই হোক এ সংবাদ তিনি জোগাড় করেছিলেন। তবে বুঝতে পারছি না এই খবরটা থানার বড়বাবুকে জানিয়ে তার কি লাভ হতো। বোধহয় নিজের স্ত্রীর কাছ থেকেই তিনি তার জীবনের আশঙ্কা করছিলেন। তাহলে কি আপনার ধারণা এই খুনের সঙ্গে ওনার স্ত্রী জড়িত? মাফ করবেন, এই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না স্যার। আচ্ছা, প্রবীরবাবু সম্পর্কে আপনার কি ধারণা? আমি কিছু জানি না, তবে তার সঙ্গে যে তার বাবার বনিবনা ছিল না এই কথা তো সে নিজের মুখেই স্বীকার করেছে। একটু চুপ করে থেকে অফিসার আবার বললেন, এটা এখন জলের মতো পরিষ্কার যে বিষয় আশায় পয়সা কড়ির ব্যাপারেই চন্দ্রকান্তবাবু খুন হয়েছেন। কাজেই তার স্ত্রী ও ছেলেকে এই মুহূর্তে সন্দেহ না করে পারছি না। আর আপনিও সন্দেহমুক্ত হতেন না যদি না মৃত্যুর আগে নিজের হাতে এই চিঠিখানা তিনি লিখে যেতেন। আমাকেও কি আপনার সন্দেহ হয়েছিল স্যার? নিশ্চয়ই। আপনার বিরুদ্ধে তিনি মামলা করেছেন, আপনাকে হাজতবাস করিয়েছেন, কাজেই আপনার ওপর সন্দেহ করা তো স্বাভাবিক ব্যাপার। সেই তিনিই যখন চিঠি লিখে আপনার ওপর থেকে অভিযোগ তুলে নিতে প্রস্তুত হচ্ছিলেন, তখন আপনি যে অন্তত তাঁর মৃত্যুর জন্য দায়ী নন এটা ধরে নেওয়া যেতে পারে। ভাগ্যিস তিনি চিঠিটা লিখে গেছিলেন, তা না হলে তহবিল তছরুপের মতো মামলায় আমাকে জড়িয়ে পড়তে হতো।
যে অবস্থায় সেই রক্তমাখা চিঠিটা পাওয়া গিয়েছিল তাতে কোনো সন্দেহের অবকাশ ছিল না যে চিঠিটা চন্দ্রকান্তবাবু নিজে লেখেননি। তবু সেটা যখন প্রবীরকে দেখানো হলো তখন সে স্পষ্টই জানালো যে ওই লেখা তার বাবা চন্দ্রকান্তবাবুর। এমনকি সাবিত্রীও অস্বীকার করতে পারল না যে চন্দ্রকান্তবাবু ওই চিঠি লেখেননি। পুলিশ অফিসার সাবিত্রীকে জিজ্ঞেস করলেন, হাতের লেখা যখন আপনার মৃত স্বামীর, তখন আপনার নিজের পরিচয় সম্পর্কে এই চিঠিতে তিনি যা লিখেছেন তাও নিশ্চয়ই আপনি স্বীকার করছেন? কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সাবিত্রী। তাহলে আমরা ধরে নিতে পারি যে চন্দ্রকান্তবাবুর পয়সা কড়ির লোভেই তার মতো একজন প্রৌঢ়কে আপনি বিয়ে করেছিলেন। সহসা মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ওঠে সাবিত্রী। কাঁদতে কাঁদতে সে বলে, না না, আপনারা বিশ্বাস করুন, তেমন কোনো উদ্দেশ্য আমার ছিল না। সত্যি বলছি, এরকম কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি কেবল কথাটা শেষ না করেই সাবিত্রী কান্নার বেগ সামলাতে না পেরে সেখান থেকে ছুটে চলে যায়। খুনি কে? প্রবীর, সাবিত্রী, শক্তি সরকারের মধ্যে কেউ, নাকি বাইরের কোনো লোক কিংবা চন্দ্রকান্তবাবুর ব্যবসা প্রতিষ্ঠানের অন্য কোনো ব্যক্তি, অথবা তার বাড়ির চাকর বাকরদের মধ্যে কেউ? তবে খুনি যেই হোক, খুব হুঁশিয়ার লোক সে। কোনো প্রমাণই সে রেখে যায়নি। তদন্তকারী পুলিশ অফিসার অসহায়। আপ্রাণ চেষ্টা করেও তিনি খুনির হদিশ করতে পারলেন না, কিংবা খুনের উদ্দেশ্য সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। শুধু এটুকু বুঝলেন যে খুনের উদ্দেশ্য কোনো কিছু চুরি করার জন্য নয়, কারণ বাইরের ঘরের দামি জিনিসপত্র, এমনকি স্টিলের আলমারিটার গায়েও হাত দেওয়া হয়নি। তখন ইন্সপেক্টর ভাবলেন, তবে কি চন্দ্রকান্তবাবু যাতে তার বিষয় সম্পত্তি সাবিত্রীকে লিখে দিতে না পারেন তার জন্যই এই হত্যা? তাহলে তো দায়ী করতে হয় প্রবীরকে। বাবাকে হত্যা করেছে ছেলে, কিংবা প্রবীর কোনো ভাড়াটে লোককে দিয়ে কাজটা করিয়েছে? অসম্ভব নয়, কিন্তু তেমন প্রমাণ কোথায়? অথবা এমনও হতে পারে যে সাবিত্রী ষড়যন্ত্র করে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়েছে। তার আসল পরিচয় চন্দ্রকান্তবাবুর কাছে প্রকাশ হয়ে পড়ায় সে হয়তো আশঙ্কা করেছিল চন্দ্রকান্তবাবু ক্ষুব্ধ হয়ে হয়তো তাকে সম্পত্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত করবেন। তাই চন্দ্রকান্তবাবুকে সরিয়ে দিয়ে সেই সম্ভাবনাটাকে নষ্ট করে দিয়েছে সে। বংশ পরিচয় তার যাই হোক না কেন, আইন মতে চন্দ্রবাবুর বিধবা বলে কিছু প্রাপ্য তো তার হবেই। তাই যদি হয় তাহলে সাবিত্রীর এই আচার আচরণ সবটাই কি কেবল অভিনয়? চিঠিতে চন্দ্রকান্তবাবু যাই লিখে রাখুন না কেন, শক্তি সরকারকেও কি সন্দেহের বাইরে রাখা চলে? এমনও তো হতে পারে যে চন্দ্রকান্তবাবু তাকে নির্দোষ ধারণা করে থানার বড়বাবুর কাছে যে চিঠি লিখছিলেন এ কথা না জেনেই শুধু আক্রোশের বশেই শক্তি সরকার তাকে হত্যা করেছে, কিংবা অন্য কাউকে দিয়ে করিয়েছে। সেরকম দেখলে হতে পারে অনেক কিছুই, কিন্তু প্রমাণের অভাবে কোনো সন্দেহই ধোপে টিকবে না। কাজেই এই ধরনের ঘটনায় পুলিশ যা করে থাকে, তদন্তকারী অফিসারও তাই করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। আনডিটেক্টেড মামলা হিসেবে তদন্তের পরিসমাপ্তি ঘটাতে তৈরি হচ্ছিলেন তিনি। কিন্তু ঠিক এমন সময় একটা সূত্র পাওয়া গেল। শক্তি সরকার আদালতের কাছে দরখাস্ত করে আবেদন জানায় যে চন্দ্রকান্তবাবুর সেই চিঠির পরিপ্রেক্ষিতে তহবিল তছরূপের মামলার ওপর জবনিকা ফেলে তাকে যেন রেহাই দেওয়া হয়। আবেদন যথার্থ। অভিযোগকারী নিজে যেখানে অভিযুক্তকে নির্দোষ বলেছেন, সেখানে অভিযুক্তকে বিচারের জন্য আদালতে পাঠানো সম্পূর্ণ অর্থহীন। বিশেষ করে অভিযোগকারী নিজে যখন বলেছে যে ব্যাপারটা হিসেবপত্রের গণ্ডগোল ছাড়া আর কিছুই নয়। চন্দ্রকান্তবাবু নিজে হাতেই লিখেছেন সেই চিঠি। লেখা শেষ হওয়ার আগেই নিহত হলেন তিনি।
প্রবীর এবং সাবিত্রী দুজনেই স্বীকার করেছে যে ওই হাতের লেখা চন্দ্রকান্তবাবুর নিজের। তবুও পুলিশ কিন্তু সরাসরি তহবিল তছরূপের মামলা খারিজ করে দিতে পারে না। নিয়ম রক্ষার জন্য চিঠিটা একবার হ্যান্ডরাইটিং এক্সপার্ট কণ্ঠধরের কাছে পাঠাতে পুলিশ ডিপার্টমেন্ট মনস্থির করে। বিশেষজ্ঞ কণ্ঠধরের আসল নাম বাণীকণ্ঠ ধর, কিন্তু পুলিশ এবং আইন আদালত মহলে তিনি ওই নামেই বিখ্যাত। চন্দ্রকান্তবাবুর বাড়ি থেকে জোগাড় করা হয় তার নিজের হাতের লেখা কিছু কাগজপত্র। তারপর সেই কাগজপত্র এবং রক্তমাখা চিঠিটা পুলিশ পাঠিয়ে দেয় কণ্ঠধরের কাছে। কাগজ কলমে বিশেষজ্ঞের সম্মতিটুকু পেলেই মামলা খারিজ করতে আর কোনো আপত্তি থাকবে না তাদের। বিশেষজ্ঞের মতামতের জন্য অপেক্ষা করতে থাকেন তদন্তকারী পুলিশ অফিসার। আর আশায় আশায় থাকে শক্তি সরকার। এতদিনে তার দুর্ভোগের অবসান হতে চলেছে। প্রায় মাসখানেক পরে কণ্ঠধরের কাছ থেকে যে রিপোর্ট এলো তা দেখে তদন্তকারী অফিসারের তো চক্ষু স্থির। বলছেন কি ভদ্রলোক? চন্দ্রকান্তবাবু যখন নিজের রাইটিং প্যাডে থানার বড়বাবুকে চিঠি লিখছিলেন, ঠিক সেই মুহূর্তে আততায়ীর হাতে তার মৃত্যু ঘটে। তার রক্তে চিঠিখানার একটা দিক ভিজে গিয়েছিল। প্রবীর, সাবিত্রী, শক্তি সরকার, এমনকি চন্দ্রকান্তবাবুর ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকেই বলছে যে হাতের লেখা স্বয়ং চন্দ্রকান্তবাবুর। আর কণ্ঠধর কিনা বলছে ওই লেখা জাল। চন্দ্রকান্তবাবুর হাতের লেখা নকল করে নাকি ওই চিঠি লেখা হয়েছে। তাহলে কি কণ্ঠধরের কোথাও ভুল হয়েছে? কিন্তু তা কি করে সম্ভব? কণ্ঠধরের মতো ব্যক্তিত্ব ভুল হওয়া খুব অবিশ্বাস্য ব্যাপার। তাহলে থানার তদন্তকারী অফিসার তো কোন ছাড়, কণ্ঠধরের নিজের সহকারী কাম অ্যাসিস্ট্যান্ট রজত পর্যন্ত এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। রজত কণ্ঠধরকে সরাসরি জিজ্ঞেস করে বসেছিল, আচ্ছা স্যার, লেখা দুটোর মধ্যে এত মিল থাকা সত্ত্বেও আপনি বলছেন চিঠিটা জাল? ভালো মতো দেখতে পারলে তুমিও এই কথাই বলতে। আচ্ছা স্যার, চন্দ্রকান্তবাবুর নিজের লেখা আর সেই রক্তমাখা চিঠি, এই দুটোর মধ্যে আপনি গন্ডগোলটা কোথায় পেয়েছেন? কোথাও নয়। তাহলে প্রতিটি অক্ষরের মধ্যে মিল রয়েছে? হ্যাঁ, প্রতিটা অক্ষরের চেহারায় মিল রয়েছে। সব জায়গায় মিল, এবং কোথাও কোনো গড়মিল নেই। এরপরেও আপনি কি করে বলছেন যে চিঠিটা জাল? বলছি এই জন্যই যে চেহারার মিলটা কোনো মিলই নয়। এখানে যে জাল করেছে সে খুব বুদ্ধি খাটিয়ে চন্দ্রকান্তবাবুর লেখার মতো করে চিঠিখানা লিখেছে। কোথাও এতটুকু ভুলভ্রান্তি ঘটেনি? না, অক্ষরগুলোর চেহারায় কোনো ভুল কোথাও সেই জালিয়াত করেনি। তাহলে কি দেখে আপনি বলছেন যে চিঠির লেখা জাল? মন দিয়ে শোনো, অক্ষরগুলোর চেহারার মিলের কোনো দামই নেই এখানে। দেখতে হবে অক্ষরগুলোর চরিত্রের মিল আছে কিনা। এক মিনিট। কথাটা বলতে বলতে কণ্ঠধর নিজের ফাইল থেকে একটা ছবি বের করে রজতের সামনে ধরেন। ছবিখানার উপর কিছুক্ষণ দৃষ্টি বুলিয়ে অসহায় ভঙ্গিতে রজত কণ্ঠধরের দিকে তাকায়। কণ্ঠধর জিজ্ঞেস করেন, বুঝতে পারলে না তো? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। এই যে ছবির 1 নম্বর তালিকায় অ, দন্ত স, ল, প, গ, তালেবস্য এই 6টি অক্ষর রয়েছে, এই অক্ষরগুলো ঠিক তেমনই চেহারায় পাওয়া গেছে সেই রক্তমাখা চিঠিখানার মধ্যে। চিঠির যেখানেই এই অক্ষরগুলো রয়েছে সেখানেই তারা ঠিক একইভাবে লেখা হয়েছে। ভালো করে লক্ষ্য করো। রজত মাথা নেড়ে সায় দেয়। এবার ছবির 2 নম্বর তালিকা দেখো। দেখো, সেই একই অ, দন্তস্ব, ল, প, গ, তালবস্য এই 6টি অক্ষরই রয়েছে। এগুলো পাওয়া গেছে চন্দ্রকান্তবাবুর নিজের লেখার মধ্যে। সব জায়গায় এরা একইভাবে রয়েছে। এবার তুমি বলো তো, এই 1 ও 2 এর মধ্যে চেহারার কোনো গড়মিল দেখতে পাচ্ছ কিনা? ভালো করে দেখে বলো। না স্যার, কোনো গড়মিল নেই, হুবহু এক। ঠিক তাই, চেহারায় তারা এক।
এর থেকে সাধারণ মানুষের মনে এই ধারণাই হবে যে 1 এবং 2-এর লেখক একই ব্যক্তি। অক্ষরের চেহারাই লোককে চিনতে সাহায্য করে। চন্দ্রকান্তবাবুর স্ত্রী, পুত্র এবং কর্মচারীরাও সেই ধারণাতেই বলেছিল যে ওই রক্তমাখা চিঠির লেখক চন্দ্রকান্তবাবু স্বয়ং নিজে। শুধু তাই নয়, যে অবস্থায় ওই চিঠিখানা পাওয়া গেছে, অর্থাৎ চিঠি লিখতে লিখতে তিনি আততায়ীর গুলিতে নিহত হলেন এবং তার দেহের রক্তে চিঠির কিছুটা ভিজে গেল, এই অবস্থাটাই চন্দ্রকান্তবাবুর নিজের লেখা বলে ওই চিঠিটাকে চিহ্নিত করতে অনেক বেশি সাহায্য করেছে। রজত এখনো কিছুই বুঝে উঠতে পারে না। কণ্ঠধরের মুখের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। কিন্তু সাধারণ মানুষ ভুল করেছে বলে বিশেষজ্ঞ তো ভুল করতে পারে না। তুমি একজন বিশেষজ্ঞ হতে চলেছ। অক্ষরের চেহারায় ভুললে তো তোমার চলবে না। তোমাকে দেখতে হবে অক্ষরগুলোর চরিত্র কেমন। চরিত্র বলতে আপনি কি বোঝাতে চাইছেন স্যার? বোঝাতে চাইছি অক্ষরগুলোর বৈশিষ্ট্য, অর্থাৎ কিভাবে ওগুলো লেখা হয়েছে। বোঝা গেল? মনে রাখবে, 1 নম্বর হচ্ছে রক্তমাখা চিঠির অক্ষর, আর 2 নম্বর হচ্ছে চন্দ্রকান্তবাবুর নিজের লেখার অক্ষর। এই 1 এবং 2কে বড় করে নিচে লম্বালম্বি সাজানো হয়েছে। খালি চোখে 1 এবং 2কে একরকম মনে হলেও মাইক্রোস্কোপের নিচে রাখলে এদের আসল চরিত্র অর্থাৎ লেখার ধরন বোঝা যায়। দেখো। কণ্ঠধর চুপ করতেই রজত ঝুঁকে পড়ে লেখাগুলো মন দিয়ে দেখতে দেখতে হঠাৎ বলে ওঠে, হ্যাঁ স্যার, এবার যেন এদের তফাৎ একটু একটু বুঝতে পারছি। বাহ, তা কি বুঝতে পারছো শুনি? 1 নম্বরের লেখক অর্থাৎ রক্তমাখা চিঠির লেখক অ লিখেছে সাধারণভাবে, অর্থাৎ আগে গোল করে পরে আঁকড়ি। কিন্তু 2 নম্বরের লেখক চন্দ্রনাথবাবু নিজে উল্টো দিক থেকে অর্থাৎ লেজ থেকে 1 টানে অ লিখতেন। 1 নম্বরের লেখক 1 টানে স লিখেছে, কিন্তু 2 নম্বরের লেখক চন্দ্রনাথবাবু নিজে মাঝখানে থেমে আঁকড়ি দিতেন। তবে তবে ভালো করে দেখে বলো, ল দুটোর মধ্যে কি তফাৎ? রজত লেখাগুলোর ওপর চোখ রেখে হেসে বলল, 1 নম্বরের প 1 টানে লেখা, গ মাঝখান থেকে দুবারে, আর তালবস্যয়ের বাঁ দিকের গোল্লাটা ছোট, ডান দিকেরটা বড়। কিন্তু 2 নম্বরের প মাঝখান থেকে 2 টানে লেখা, গ 1 টানে, আর তালবস্যয়ের বাঁ দিকের গোল্লাটা বড়, ডান দিকেরটা ছোট। বাহ, একেবারে ঠিক বলেছ। লক্ষ্য করে দেখো, অক্ষরের এই বৈশিষ্ট্যগুলো সব জায়গাতে একই রকম, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো লেখকের হ্যাবিট বা স্বভাব। তবে তো দেখছি স্যার 1 নম্বর আর 2 নম্বর সম্পূর্ণ দুজন আলাদা মানুষ। হ্যাঁ, ঠিক তাই। তাহলে স্যার 1 নম্বরের লেখক 2 নম্বর অর্থাৎ চন্দ্রকান্তবাবুর লেখা হুবহু নকল করেছে? নিশ্চয়ই। কিন্তু নকল করার সময় এই ভুলগুলো কেন করলো? কারণ নকল যে করে সে সবসময় লেখার অর্থাৎ অক্ষরগুলোর চেহারার দিকেই নজর দেয়। তাছাড়া খালি চোখে লেখার ঢং যেমনভাবে দেখা যায় সেও সেগুলো সেইভাবেই নকল করতে চেষ্টা করে। কিন্তু চেহারাই যে সব নয়, চরিত্র বলেও যে লেখার কিছু আছে তা তো সে জানে না। সে তো আর বিশেষজ্ঞ নয়, তাই সে ভুল করে। কিন্তু আমাদের তো অমন ভুল করলে চলবে না। তাহলে নিশ্চয়ই ওই রক্তমাখা চিঠিখানা চন্দ্রকান্তবাবুর নিজের লেখা নয়। কিন্তু স্যার রক্ত? হত্যাকারী যে চন্দ্রকান্তবাবুকে গুলি করে তার দেহের রক্ত চিঠির গায়ে মাখিয়ে রেখে চলে গেছে এতটা ঠিক ভাবতে পারছি না, বুঝলে। তবে এমনও হতে পারে চিঠিটা চন্দ্রকান্তবাবুকে দেওয়া হয়েছিল পড়তে। তিনি যখন সেটা পড়ছিলেন তখনই তাকে গুলিটা করা হয়। কিংবা এমনও হতে পারে চিঠিটা নিয়ে আসার সময় হত্যাকারী ওর গায়ে অন্য কোনো জীবের রক্ত মাখিয়ে এনেছিল। বাবা, দারুণ বুদ্ধিমান তো লোকটা। হাতের ফাইলটা বন্ধ করতে করতে কণ্ঠধর বললেন, যাকে এসব চিন্তা তদন্তকারী অফিসারের, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার প্রয়োজন নেই। আমি কেবল বলছি যে চিঠিটা চন্দ্রকান্ত বাবুর নয়, এটা জাল চিঠি।
এইটুকুই। হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছ থেকে আসা এই রিপোর্ট পড়ে হত্যাকারীকে চিহ্নিত করতে বিশেষ অসুবিধে হয়নি তদন্তকারী অফিসারের। এই চিঠির উদ্দেশ্য তহবিল তছরূপের মামলা থেকে নিজের অব্যাহতি, সেই চেষ্টাই করেছিল শক্তি সরকার। তাছাড়া সাবিত্রীর ওপর প্রতিশোধ নিতে গিয়ে তার আসল পরিচয়টাও ফাঁস করে দিয়েছিল সে। এক ঢিলে দুই পাখি। তবে উদ্দেশ্য সফল হয়েছিল শক্তি সরকারের। তার বিরুদ্ধে তহবিল তছরূপের মামলা স্বাভাবিক কারণেই খারিজ হয়ে গিয়েছিল। কারণ হত্যার অপরাধে ফাঁসির হুকুমের পর তহবিল তছরূপের মামলা তো আর চালানো যায় না। এতক্ষণ আপনি শুনছিলেন বিপিন চন্দ্র পালের কাহিনী রক্তলেখা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories. চন্দ্রকান্ত বাবুর ভূমিকায় দীপক, প্রবীর এবং রজতের চরিত্রে অভিক, শক্তির ভূমিকায় অপূর্ব, পারুল এবং সাবিত্রীর চরিত্রে রীতি, পুলিশ অফিসারের ভূমিকায় সঞ্জয়, গল্প পাঠে এবং কণ্ঠধরের চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।